ইংরেজিতে ভুল করে না এমন কোনো মানুষ নেই। এমনকি ইংরেজরাও ইংরেজিতে ভুল করে থাকে, যেমন আমরা বাংলায় ভুল করে থাকি। তাহলে ভুল করাটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভুলগুলোকে কিভাবে ফাইন্ড আউট করা যায়। সে কারণে আমরা আজকের এই কারেকশন ক্লাসে আমরা বেশ কিছু কারেকশন খুব সংক্ষেপে আলোচনা করব। আমি একেবারেই সময় নষ্ট করব না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, তোমরা তোমাদের নাম এবং কে কোথায় পড়ছো, কোন জেলা থেকে লাইভে যুক্ত হচ্ছ বা হবে, সেটা একটু কমেন্টে লিখে দেবে এবং সবাই লাইভটা শেয়ার করে দিও। তাহলে আমরা সরাসরি কারেকশনে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে প্রথম যে কারেকশনটি নিয়ে কথা বলবো সেটি হলো, আমি সেন্টেন্সটি লিখলাম, দেয়ার ইজ টু বয়েজ ইন দ্য ফিল্ড। দেয়ার ইজ টু বয়েজ ইন দ্য ফিল্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কারেক্ট অ্যান্সারটি কি হবে তোমরা একটু কমেন্টে লিখে দাও। তো এখানে আমরা অ্যান্সারটি পেয়ে গেছি, দেয়ার আর টু বয়েজ ইন দ্য ফিল্ড। তাহলে আমি কারেক্ট অ্যান্সারটি এখন আমি লিখে দিচ্ছি। সঠিক উত্তরটি হবে, এই কারেকশনটিতে আসলে দুটি ইস্যু আছে, সেই দুটি ইস্যু নিয়ে আমরা কথা বলবো। একটি হলো সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট। যেহেতু আমার সাবজেক্টটি প্লুরাল, তাহলে আমার ভার্বটি প্লুরাল হয়ে যাবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে এখানে যেহেতু টু বয়েজ আছে, মোর দেন ওয়ান আছে, তাহলে ইজটি হয়ে যাবে আর। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে গেল এখানে, দেয়ার আর টু বয়েজ ইন দ্য ফিল্ড। আরেকটি হলো ফর্মাল কনটেক্সট। যখন আমরা লিখব, আমরা যখন প্রাতিষ্ঠানিক ইংরেজি লিখব, তখন আমাদের মনে রাখতে হবে 1 থেকে 9 এই সংখ্যাগুলোকে আমাদেরকে ওয়ার্ডে লিখতে হয়। এটা হচ্ছে ফর্মাল ইংলিশ কনটেক্সট। আমরা যদি শুদ্ধ, অতি শুদ্ধ ইংরেজি লিখতে চাই, 1 থেকে 9 যেগুলো সিঙ্গেল ডিজিট আছে, এগুলো আমরা সবসময় ওয়ার্ডে লিখবো। তাহলে এখানে আমি টু এর পরিবর্তে কিন্তু আমি স্পেলিং করে লিখেছি। তাহলে আমরা দেখলাম এখানে যেহেতু বয়েজ এই সাবজেক্টটি, এই নাউনটি প্লুরাল আছে, তাহলে সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট হবে সেটি কিন্তু সাবজেক্টের নাম্বার অনুসারে হয়ে থাকে। সো এখানে যেহেতু বয়েজ আছে, প্লুরাল আছে, প্লুরাল ইন নাম্বার, তাহলে আমরা এটিকে প্লুরালাইজ করব। সো দেয়ার আর টু বয়েজ ইন দ্য ফিল্ড। এবং আরেকটি বলেছি যে যেহেতু টু এটি একটি সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিটটা ফর্মাল কনটেক্সট যখন আমরা লিখব, যখন আমরা শুদ্ধ ইংরেজি, প্রাতিষ্ঠানিক ইংরেজি লিখব, তখন এটি আমরা ওয়ার্ডে লিখব। তাহলে আমরা এখানে টু না লিখে আমরা লিখেছি টু। তাহলে আমাদের শুদ্ধ উত্তরটি হচ্ছে, দেয়ার আর টু বয়েজ ইন দ্য ফিল্ড। আশা করি বন্ধুরা তোমাদের মনে থাকবে। আমরা আরেকটা উদাহরণ লিখতে পারি, যেমন there are 5 apples on the table। এখানে যেহেতু 5 apples আছে, তাহলে আমরা এখানে verb লিখেছি are এবং এটি প্রেজেন্ট টেন্সে আছে। সো there are 5 apples on the table। আমরা এখানে কোনোভাবে there is লিখতে পারবো না। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে boy, এখানে অ্যাপল, এটি হচ্ছে কাউন্টেবল নাউন। তো যেহেতু এটা কাউন্টেবল নাউন, তাহলে আমরা যখন 5 লিখবো, 2 লিখবো, তখন এটি প্লুরাল হয়ে যাবে। সো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি প্লুরাল হয়, আমরা এখানে আর লিখে দেব। আর কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলোকে আমরা গুনতে পারি, যেমন 5টি আপেল, 2 জন বালক। তারপর আরেকটা সেন্টেন্স আমরা লিখতে পারি, there are 3 students in the classroom। এখানে স্টুডেন্ট একটি কাউন্টেবল নাউন, একটি কাউন্টেবল নাউন। সেখানে আমরা যখন 3 লিখব, তখন আমরা এটিকে স্টুডেন্টস প্লুরাল করেছি। আর আমার সাবজেক্টটা যখন প্লুরাল হবে, আমার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখেছি আর। সো there are 2 boys in the field, there are 5 apples on the table, there are 3 students in the classroom। এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে যাব। খুব দ্রুত আমাদের কাজ করতে হবে আজকে। Deers, I see 4 deers, আমি 4টি হরিণ দেখি। এখানে কি ভুল আছে শিক্ষার্থী বন্ধুরা? সবাই এটা একটু কারেকশন করে দাও। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দুই ধরনের নাউন রয়েছে। একটা হলো রেগুলার নাউন, আর একটি হলো ইরেগুলার নাউন। তো রেগুলার নাউন এবং ইরেগুলার নাউনের উদাহরণটা একটু দেব আমি। সেটি হলো রেগুলার নাউন, যেমন বয়,
তো এটাকে যখন আমরা প্লুরাল করব এটা হয়ে যাবে এস অথবা ইএস যুক্ত হবে বয়েজ হয়ে গেল। ইরেগুলার নাউন আরো দুই একটা উদাহরণ আমরা একটু আলোচনা করব, রেগুলার নাউন এবং ইরেগুলার নাউন, তাহলে উত্তরটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন আছে গার্ল, এটি একটি রেগুলার নাউন, এটিকে যখন আমরা প্লুরাল করব গার্লস হয়ে যাবে। তারপরে যেমন আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো একটি রেগুলার নাউন, তখন এটাকে যখন আমরা প্লুরাল করব তখন এটি হয়ে যাবে ইএস হয়ে যাবে এই ম্যাঙ্গোস। তাহলে এগুলি হচ্ছে রেগুলার নাউন যাদের সাথে প্লুরাল করার সময়, বহুবচন করার সময় একের অধিক বোঝাতে এস অথবা ইএস যোগ করতে হয়। কিন্তু কিছু নাউন আছে যেগুলোকে বলা হয় ইরেগুলার নাউন, ইরেগুলার নাউন যেগুলোকে ইরেগুলার নাউন বলা হয়, যেমন এখানে যেটি আছে ডিয়ার। সো এটিকে আমরা লিখলাম ডিয়ার, এবং এটি ইরেগুলার নাউনগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এগুলি সিঙ্গুলার এবং প্লুরাল সবসময় একই রকম হয়। অর্থাৎ যদি আমি একটি হরিণ বোঝাই ওয়ান ডিয়ার, যদি আমি চারটি হরিণ বোঝাই তাও একই রকমই হবে। একইভাবে যেমন আছে ফিশ, তাহলে যদি অধিক বোঝায় তাও আমরা লিখব ফিশ, একের অধিক বোঝালে এগুলিকে আমরা একই রকম লিখব। ওকে, তারপরে যেমন আমরা লিখতে পারি শিপ, ভেড়া, এটিও প্লুরাল যখন হবে তখন একই রকম থাকবে। তাহলে রেগুলার নাউনগুলো বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস, কিন্তু ইরেগুলার নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম থাকে, যেমন ডিয়ার ডিয়ার, ফিশ ফিশ, শিপ শিপ। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে আই সি। আর এখানে আমরা যেহেতু এটি সিঙ্গেল ডিজিট আছে এটা আমরা স্পেলিং করে লিখবো আই সি 4 ডিয়ার্সটাকে আমরা লিখবো ডিয়ার। যদি একটা হরিণ হয় তাও লিখবো ডিয়ার, যদি একাধিক হরিণ হয় তাও লিখবো আমরা ডিয়ার। আচ্ছা 4 ডিয়ার। তারপর আমরা যদি ভেড়া লিখি তাহলে আমরা লিখবো 4 শিপ, এটাকে আমরা কখনোই এস দেব না, 4 শিপ। তারপর আমরা লিখতে পারি 5 ফিশ, আমরা এখানে এস লিখবো না। কিন্তু যদি আমরা লিখি যে 6 বয়, তাহলে কিন্তু এটি ভুল হবে। 6 বয় লিখলে ভুল হবে, কারণ বয় হচ্ছে একটি রেগুলার নাউন। তাহলে কিছু কিছু জায়গায় আমাদের গ্রামার শিখতে হবে, কারণ রেগুলার নাউনগুলো এস অথবা ইএস নিয়ে থাকে কিন্তু ইরেগুলার নাউনগুলো নেয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই উত্তরটি বুঝেছো। সবাই কমেন্টে অ্যান্সারটি লিখে দাও যে আই সি 4 ডিয়ার্স, আই সি 4 ডিয়ার, এটি হচ্ছে সঠিক উত্তর, এটি ভুল বাক্য। সো 4 শিপস হবে না, 4 শিপ। 5 ফিশেস হবে না, 5 ফিশ। 6 বয়েজ হবে, এটি কারেক্ট, যেহেতু বয় একটি রেগুলার নাউন। আশা করি অ্যান্সারটি তোমরা সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা সবাই কমেন্টে অ্যান্সারটি লিখে দাও। আশা করি তোমাদের আগামীতে যদি তোমরা কমেন্টে লিখো তাহলে অ্যান্সারটি তোমাদের অনেক দিন মনে থাকবে। তাহলে আমরা এখানে দুটি বিষয় বলেছি, যে রেগুলার নাউন আর ইরেগুলার নাউন। ঠিক আছে, আমি আর পুরোটা লিখলাম না। তাহলে রেগুলার নাউন গুলো কোনগুলো? যেগুলোর সাথে প্লুরাল করলে এস অথবা ইএস যোগ হয়। আর ইরেগুলার নাউন হচ্ছে যেগুলো পরিবর্তন হয় না, যেমন ডিয়ার, শেপ, ফিশ, এগুলো হচ্ছে ইরেগুলার নাউন, এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম হবে। তাহলে সেকেন্ড অ্যান্সারটি আমরা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা থার্ড সেন্টেন্সটিতে যাব। I know the informations। শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটিতে কি ভুল আছে তোমরা সেটা কমেন্টে সবাই লিখে দাও। I know the informations, আমি বলে দিচ্ছি এটি একটি ভুল বাক্য। এখানে শুদ্ধ বাক্যটি কি হবে সবাই তোমরা চেষ্টা করো কমেন্টে লেখার। আমরা এর আগেও বলেছি ইংরেজিতে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন বলে দুটি বিষয় আছে। যেমন ইনফরমেশন একটি নাউন,
ইনফরমেশন অর্থ তথ্য, তাহলে আই নো দ্য ইনফরমেশনস, আমি তথ্যগুলো জানি, এই কথাটি মূলত বোঝাতে চেয়েছে। তাহলে এখানে শুদ্ধ উত্তর কি হবে? আমরা যেটা বলছিলাম যে ইংরেজিতে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটি বিষয় আছে। যেমন এই যে একটা কলম, এটি হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ আমরা এটা গুনি, আমরা এটা গুনে হিসেব করি যে একটা কলম আছে, দুটি কলম আছে, এবং যখন এটি প্লুরাল হবে তখন এটি হয়ে যাবে পেন্স। তারপরে যেমন আমরা যদি বলি যে বয়, বয় যখন প্লুরাল হবে তখন তার সাথে একটা এস যোগ হবে, কারণ এটি কাউন্টেবল নাউন। সো পেন, পেন্স, বয়, বয়েজ। আর কিছু আছে আনকাউন্টেবল নাউন, যেগুলি আসলে আমরা সাধারণত গণনা করি না, এগুলিকে বলা হয় আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের আমি কয়েকটি উদাহরণ লিখতে পারি, যেমন অ্যাডভাইস। অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, এটি কখনো প্লুরাল লেখা যাবে না, এটি নিজেই সিঙ্গুলার প্লুরাল দুটোই, অর্থাৎ এটি আসলে আনকাউন্টেবল, এটি গণনার অযোগ্য বা গণনা করা হয় না। তারপরে যেমন আছে নলেজ, নলেজও একটি আনকাউন্টেবল নাউন, তাহলে এটি এস হবে না, এটি এস হবে না। কিন্তু কাউন্টেবল নাউন যেমন পেন হয়ে গেল পেন্স, বয় হয়ে গেল বয়েজ। আনকাউন্টেবল নাউন অ্যাডভাইস, উপদেশ কখনো প্লুরাল হয় না, উপদেশগুলো ইংরেজিতে হবে না, জ্ঞানগুলো নলেজেস হবে না। ঠিক একইভাবে ইনফরমেশন, এই শব্দটি একটি আনকাউন্টেবল নাউন। সো ইনফরমেশন শব্দটির সাথেও কখনো এস যুক্ত করা যাবে না, যদি করি তাহলে এটা ভুল হবে। তাহলে আমি যত তথ্য জানি, যত তথ্যের কথা বলি, এখানে কখনোই এস লেখা যাবে না, কারণ ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন। তাহলে যেগুলো আমরা গুনি সেগুলো কাউন্টেবল নাউন, যেগুলো আমরা গুনি না বা ইংরেজি ভাষা দৃষ্টিতে গণনা করা হয় না সেগুলো আনকাউন্টেবল নাউন। যেমন উপদেশ, জ্ঞান, ইনফরমেশন, তথ্য, এগুলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আমরা শুদ্ধ উত্তরটি লিখব। This is the correct or right answer. I know the information. Okay, so I know the information, কারণ ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, এটি কখনো প্লুরাল হয় না, এর সাথে আমরা কোনো নাম্বার যুক্ত করতে পারবো না। যেমন আমরা বলি 4 বয়েজ, 5 গার্লস, 2 প্যারেন্টস, এভাবে আমরা এটিকে, এর সাথে আমরা কোনো নাম্বার যুক্ত করতে পারবো না। ইনফরমেশনের সাথে কোনো নাম্বার যুক্ত করা যাবে না, যেমন 1 ইনফরমেশন, 2 ইনফরমেশন, 3 ইনফরমেশন, এরকম হবে না। তারপরে ইনফরমেশনের সাথে মেনি যুক্ত করা যাবে না। ওকে, মেনি যুক্ত করে ইনফরমেশন আমরা লিখতে পারবো না। ওকে, এটিও যেহেতু এটি আনকাউন্টেবল, এই জাতীয় শব্দ আমরা এখানে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কোনো নাম্বার দিতে পারবো না, আমরা মেনি লিখতে পারবো না। তাহলে আমরা যদি অনেক তথ্য বোঝাতে চাই, অনেক তথ্য বোঝাতে আমরা কি লিখবো? আমরা যদি অনেক তথ্য বোঝাই, আমরা এখানে সাম লিখতে পারবো। হ্যাঁ, এগুলিকে ইংরেজিতে বলা হয় কোয়ালিফায়ার্স। কোয়ালিফায়ার্স, QUALI, এই শব্দগুলিকে ইংরেজিতে কোয়ালিফায়ার্স বলে। আমরা যদি বেশি তথ্য বোঝাতে চাই, আমরা সাম লিখতে পারবো, আ লট অফ লিখতে পারবো, এভাবে আমরা লিখতে পারবো যে সাম ইনফরমেশন, আ লট অফ ইনফরমেশন। হ্যাঁ, তারপরে মাছ লিখতে পারবো। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশি বোঝাতে আমরা সাম লিখতে পারবো, আ লট অফ লিখতে পারবো, মাছ লিখতে পারবো, এগুলিকে বলা হয় কোয়ালিফায়ার্স। ওকে, সো কোয়ালিফায়ার্স ব্যবহার করে আমরা অধিক তথ্য বোঝাতে পারবো। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইনফরমেশন হলো একটি আনকাউন্টেবল নাউন, যেটি কখনো এস নিতে পারে না, প্লুরাল হয় না। তাহলে উত্তরটি হবে আই নো দ্য ইনফরমেশন, এবং ইনফরমেশনের আগে আমরা কোনো নাম্বার, যেমন 1 2 3 4 সংখ্যা বসাতে পারবো না, আমরা এখানে মেনি বসাতে পারবো না। তবে যদি বেশি ইনফরমেশন বোঝাতে চাই, আমরা সাম লিখতে পারবো, আ লট অফ লিখতে পারবো, মাছ লিখতে পারবো। আশা করি তোমরা উত্তরটি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী, এবং এই যে সাম, আ লট অফ, মাছ, এগুলোকে বলা হয় কোয়ালিফায়ার্স। আমরা এখন তার পরের কারেকশনে চলে যাচ্ছি। 5 children are playing. 5টি ছেলে মেয়ে খেলা করছে। This is an incorrect sentence. তো আমরা এখন
এই বাক্যটিকে একটু বিশ্লেষণ করব। আমরা জানি যে ইংরেজিতে কিছু ইরেগুলার নাউন রয়েছে, কিছু নাউন আছে রেগুলার নাউন, কিছু নাউন আছে ইরেগুলার নাউন। তো ইরেগুলার নাউনগুলো কেমন? এগুলো একটু ব্যতিক্রম। এগুলো যখন আমরা প্লুরাল করি তখন এস বা ইএস নেয় না, অন্য কিছু নয়। যেমন আমরা যখন লিখি ম্যান, এটা সিঙ্গুলার, যখন আমরা প্লুরাল লিখি তখন হয়ে যায় মেন। যখন আমরা উইমেন লিখি তখন এটা যখন আমরা প্লুরাল করি তখন কিন্তু এরকম হয়ে যায়। অর্থাৎ সাধারণভাবে আমরা জানি যে এস বা ইএস যোগ করলে এটা প্লুরাল হয়ে যায়। যেমন আমরা যদি বয় লিখি, বয় লিখলে এটা বয়েজ হয়ে যায়। সো এটা হচ্ছে রেগুলার নাউন। কিন্তু কিছু কিছু ইরেগুলার নাউন আছে বা প্লুরাল হয়ে যায়, সেগুলো যেমন ম্যান, মেন, উইমেন, উইমেন। তারপরে আছে যেমন চাইল্ড, চাইল্ড হয়ে যায় চিলড্রেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে চিলড্রেনটা এখানে আছে খেয়াল করো, মেন মেন, উইমেন উইমেন, চাইল্ড চিলড্রেন। তার মানে হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মেন সিঙ্গুলার, মেন প্লুরাল, উইমেন সিঙ্গুলার, উইমেন প্লুরাল, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। তার মানে হলো এগুলি হচ্ছে ইরেগুলার নাউন, এরা কেউ এস বা ইএস নেয়নি প্লুরাল করার জন্য। তো এখানে চিলড্রেন কিন্তু প্লুরাল, তাহলে আমি আবার কি করলাম, এখানে একটা এস বাড়তি যোগ করে দিলাম। যখনই আমি চিলড্রেনের সাথে একটা বাড়তি এস যোগ করলাম, এটা আসলে ডাবল প্লুরাল হয়ে গেল, কারণ চিলড্রেন নিজেই প্লুরাল, আবার একটা এস লাগালাম, তাহলে ডাবল প্লুরাল করা যাবে না। তাহলে যেহেতু 5 আছে, এটি একটি নাউন, নাউনের আগে যখন সংখ্যা থাকবে তখন সেটি প্লুরাল হবে। তাহলে এখানে শুদ্ধ উত্তরটি হচ্ছে আসলে চিলড্রেন, কারণ আমরা এখানে প্লুরাল করব এটাকে। 5 children are playing. So correct answer is 5 children are playing in the playground. তাহলে যদি আমরা s লাগিয়ে দিই এটা কিন্তু ডাবল প্লুরাল হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি মেন মেন, উইমেন উইমেন, চাইল্ড চিলড্রেন। চিলড্রেন হচ্ছে একটি প্লুরাল। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে চিলড্রেন্স এটি ভুল, এটি শুদ্ধ উত্তর হবে আসলে চিলড্রেন, কারণ চিলড্রেন শব্দটি এসেছে চাইল্ড থেকে। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। সো 5 children are playing. ওকে, তাহলে চিলড্রেন ইজ ইটসেলফ আ প্লুরাল নাউন, এবং যদি আমরা এখানে s লাগাই এটা ডাবল প্লুরাল হয়ে যাবে and it will be grammatically wrong. ওকে, এখন আমরা আরেকটি সেন্টেন্স লিখব। He go to market. এখন এই সেন্টেন্সটি আমরা একটু আলোচনা করব। আমাদের মনে রাখতে হবে যে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবজেক্ট and verb agreement. ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে, সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি যখন হয় তখন একটি সঠিক বাক্য তৈরি হয়। সো দ্যাট ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমরা বুঝি, যেমন এখানে আছে হি এবং গো। হি হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে গো। তাহলে সাবজেক্ট এবং ভার্বের সাথে এগ্রিমেন্ট যখন হবে তখন সেন্টেন্সটি সঠিক হবে। এখন এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টটি মূলত নাম্বার এবং পার্সনের ভিত্তিতে হয়। ইন নাম্বার অথবা পার্সন, এর ভিত্তিতে কিন্তু এগ্রিমেন্টটা হবে। হ্যাঁ, যেমন এখানে নাম্বার হি আছে, কয়জন? নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন। হি কোন পার্সন? আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি হি হচ্ছে থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন যখন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, তাহলে সঠিক চুক্তিটি হবে বা এগ্রিমেন্টটি হবে, দেন ইট উড বি এ কারেক্ট সেন্টেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা যেটা বলছিলাম যে সাবজেক্টের সাথে ভার্বের
এখানে সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ ব্যক্তি, একটি প্রোনাউন, আর ভার্ব হচ্ছে গো, গো মানে কাজ করা, কাজ করাকে ভার্ব বলে। সাবজেক্ট এবং ব্যক্তি এবং কাজের সাথে যখন এগ্রিমেন্ট হবে তখন তাকে আমরা বলছি সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, অ্যান্ড ইট বিকামস আ কারেক্ট সেন্টেন্স। এখন এগ্রিমেন্টটা কিসের ভিত্তিতে হবে? ইন নাম্বার, সংখ্যার ভিত্তিতে, অথবা পার্সনের ভিত্তিতে, অর্থাৎ যখন ম্যাচ করবে, ইন নাম্বারের সাথে ম্যাচ করবে, অর্থাৎ নাম্বারের ভিত্তিতে ম্যাচ করবে, পার্সনের সাথে ম্যাচ করবে, তখন এগ্রিমেন্টটা হবে। তো আমরা এখানে দেখেছিলাম যে আমাদের সাবজেক্ট ছিল হি, এখানে নাম্বার হচ্ছে একজন, হি হচ্ছে একজন, আর হি হচ্ছে থার্ড পার্সন, কারণ আমরা জানি আই, উই, ইউ, ইউ এই চারটা ছাড়া আর যত কিছু আছে সব থার্ড পার্সন, তার মানে হি হলো থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের সাথে যখন এই সিঙ্গেল বা সিঙ্গুলার নাম্বারের যখন চুক্তি হবে তখন ভার্বের সাথে একটা এস অথবা ইএস দিতে হয়। তো আমরা জানি গোর সাথে ইএস দিতে হবে, সো হি গোজ হয়ে যাবে সঠিক এগ্রিমেন্ট। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা হি আছে, গো আছে, তার মানে আমার শুদ্ধ বাক্যটি হবে এখানে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটি আনগ্রামাটিক্যাল হয়েছে, নট গ্রামাটিক্যাল, দিস ইজ আনগ্রামাটিক্যাল। হি এবং গো এর মধ্যে এগ্রিমেন্ট হয় না, কেন? কারণ হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পার্সন, তাহলে ভার্বের সাথে এস বা এস দিতে হবে। সো হি গোজ টু মার্কেট। এই এখন শুদ্ধ বাক্য হয়ে গেল, কারণ আমার সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটি নাম্বার এবং পার্সনের ভিত্তিতে হয়েছে। তো এরকম আমরা আরো দুই একটা উদাহরণ লিখতে পারি, যেমন he works there। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে ওয়ার্ক, একটি রেগুলার ভার্ব হলে এস অথবা ইএস দেওয়া যায়, সো হি ওয়ার্কস আমরা দিয়ে দিলাম, বাক্যটি সঠিক হয়ে গেল। তারপর আছে দে ওয়ার্কস টু স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা কি সঠিক হয়েছে? তোমরা একটু খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটি সঠিক হয়নি, কেন? কারণ আমরা যদি এখানে সাবজেক্টটিকে দেখি, সাবজেক্টটি কিন্তু সিঙ্গুলার নয়, এটি সিঙ্গুলার নয়, এটি হলো প্লুরাল। সো প্লুরাল এবং থার্ড পারসন ঠিক আছে, দে একটি থার্ড পারসন, সো পারসনের ম্যাচ হয়েছে, কিন্তু দে একটি প্লুরাল। আর আমরা জানি যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন ভার্বটি যেমন আছে, যেটাকে বেস ফর্ম বলে, অর্থাৎ বেস ফর্ম মূল ফর্মে থাকবে, এখানে কোনো এস বা ইএস দেওয়া যাবে না। সো দে ওয়াক টু স্কুল, তারা স্কুলে হেঁটে যায়, স্কুলের দিকে হেঁটে যাচ্ছে বা যায়, সো দে ওয়াক টু স্কুল। আশা করি আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা অ্যান্সারটি তোমাদের কমেন্ট বক্সে সবাই লিখবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব সুন্দর করে লিখেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সার্জিয়া তাইবা, থ্যাংকস ফর ইউর নাইস রেসপন্স। তারপরে আসমাউল হোসনা লিখেছে, থ্যাংক ইউ। আমরা আসলে রেসপন্স করব, যদি ইংরেজি শিখতে হয় আমাদেরকে আইদার বলতে হবে, অর শুনতে হবে, অর লিখতে হবে, এই তিনটা কাজ আমাদেরকে করতে হবে। আমাদেরকে হয় বলতে হবে, অথবা আমাদেরকে শুনতে হবে মনোযোগ দিয়ে, অথবা আমাদেরকে লিখতে হবে। তো এখানে তোমরা নিজেরা চাইলে আমার সাথে সাথে বলতে পারো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারো এবং কমেন্টে লিখতে পারো, এবং লেখার সময় তুমি চাইলে একটু পড়েও নিতে পারো। তাহলে তোমার চারটা স্কিল হয়ে গেল: স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, রাইটিং স্কিল অ্যান্ড রিডিং স্কিল। সো এই চারটা স্কিল যখন থাকবে, ইউ আর এ গুড স্পিকার, ইউ আর এ গুড লিসনার, ইউ আর এ গুড রাইটার, অ্যান্ড ইউ আর অলসো আ গুড রিডার। এভাবে আমরা নিজেদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি। সো লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। আমরা আরেকটা কারেকশন নিয়ে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই হ্যাভ শব্দটি কিন্তু অনেকগুলো ব্যবহার রয়েছে। তো হ্যাভ শব্দটি, এটিকে হ্যাভ ভার্ব বলা হয়ে থাকে। আমি একটু আলোচনা করছি। এটিকে সাধারণত হ্যাভ ভার্ব বলা হয়ে থাকে। তিন ধরনের ভার্ব রয়েছে, যেমন ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব। তো হ্যাভ ভার্বের মধ্যে যেমন আছে, দুটো প্রধান আছে, হ্যাভ এবং হ্যাজ, এগুলিকে বলা হয় হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব। ডু ভার্বের মধ্যে অসংখ্য রয়েছে, যেমন ডু, তারপরে আছে যেমন রিড,
go, eat। বি ভার্বের মধ্যে আছে যেমন am, is, are, এভাবে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো বি ভার্ব হলে am, is, are, was, were, shall be, will be এগুলো আছে। ডু ভার্ব হলে read, go, eat, sleep, work, write এগুলো আছে। ড্রিম। আর হ্যাভ ভার্বের মধ্যে মূলত হ্যাভ, হ্যাজ এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমি আরেকটু যোগ করতে চাই। হ্যাভ ভার্ব দুটি বিষয়কে খুব ফোকাস করে। একটি হলো ওনারশিপ, মালিকানা বোঝায়। আরেকটি হলো রিলেশনশিপ। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ বুক, তার মানে এই বইটি আমার মালিকানাকে প্রকাশ করে। হ্যাঁ, আই হ্যাভ এ বুক, আমার কাছে একটা বই আছে, এই বইটা এখন আমার কাছে আছে। যখন যার কাছে, তখন কিন্তু বইটার উপর তার অধিকার রয়েছে, সে পড়তে পারবে, সে বইটি নিয়ে ঘুরতে পারবে, বইটি সে নাড়াচাড়া করে, অধিকার বোঝায়। ওকে। আর রিলেশনশিপ, যেমন এখানে বলা হয়েছে যে সান, আমার তার একটি সন্তান আছে, তাহলে এখানে সন্তানের সাথে বাবা অথবা মায়ের রিলেশনশিপ বোঝাচ্ছে। তার মানে এই হ্যাভ ভার্ব দিয়ে আমরা ওনারশিপ বোঝাতে পারি, রিলেশনশিপ বোঝাতে পারি। ওকে, এটি একটি পজেসিভ ওয়ার্ড। সো হ্যাভ ভার্ব দিয়ে আমরা ওনারশিপ, রিলেশনশিপ এই দুটি মূলত বুঝিয়ে থাকি। এখন কথা হলো হ্যাভ ভার্বটি আসলে কিসের উপর ডিপেন্ড করে? হ্যাভ ভার্বটি মূলত ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। ওকে, সাবজেক্টের নাম্বার, আমরা যেটা একটু আগে আলোচনা করেছি, নাম্বার এবং পার্সনের উপর হ্যাভ এর ব্যবহারটা ডিপেন্ড করে। তো এখানে আমরা যদি দেখি যে এই সেন্টেন্সটিতে আমরা একটু লক্ষ্য করলে খেয়াল করব সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টটা সঠিকভাবে হয়নি। কেন? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি হি হলো একটি, যদি নাম্বার দেখি তাহলে সে সিঙ্গুলার নাম্বার, মানে সিঙ্গেল, একজন। আর যদি আমরা তার পার্সন দেখি, সে হচ্ছে থার্ড পার্সন, তার মানে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, থার্ড পার্সন যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ইট চেঞ্জেস, দ্য হ্যাভ ভার্ব চেঞ্জেস টু হ্যাজ। যখন আমাদের এই এগ্রিমেন্টটা যদি সঠিকভাবে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হয়, আনগ্রামাটিক্যাল না করতে হয়, ইনকারেক্ট থেকে কারেক্ট করতে হয়, তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হি এর সাথে তখন হ্যাজ লিখব। হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাজ হয়ে যাবে এবং আমরা এভাবে লিখলে বাক্যটি সঠিক হবে। যেমন হি হ্যাজ আ সান, সো দ্য সেন্টেন্স ইজ কারেক্ট নাও। তারপরে আছে যেমন আমরা লিখতে পারবো it has two legs, it has two legs। আমরা একটি সেন্টেন্স লিখলাম, এখানে ইট হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমার ভার্বটি হয়ে যাবে হ্যাজ। তারপরে আছে she has a cat, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে, থার্ড পার্সন, তাহলে আমার ভার্ব হয়ে যাবে হ্যাজ, she has a cat। এভাবে আমরা সাবজেক্ট এবং ভার্বের সঠিক এগ্রিমেন্ট করতে পারলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট হবে। ওকে বন্ধুরা, সো লেটস মুভ টু দি নেক্সট সেন্টেন্স। আমরা যে সেন্টেন্সটি লিখলাম সেটি হলো where are he। এই সেন্টেন্সটির কারেক্ট সেন্টেন্স কি হবে? বন্ধুরা তোমরা এটি কারেকশন করো এবং যদি কোনো এক্সপ্লেনেশন দিতে পারো, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইট। ট্রাই অন প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, এখানে একটি টু বি ভার্ব রয়েছে, টু বি ভার্ব রয়েছে এবং টু বি ভার্বটি এখানে রং ফর্মে রয়েছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা হয় সেই এগ্রিমেন্টটা যেন সঠিক হয়। তাহলে আমরা এখানে যদি আমাদের সাবজেক্টটাকে দেখি, আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন, আই, উই, ইউ, ইউ, এই চারটি ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবই থার্ড পার্সন। তাহলে হি হচ্ছে এই চারটির বাইরে, সো এটি থার্ড পার্সন। আর হি বলতে আমরা একজন পুরুষ মানুষকে বুঝি, তাহলে এটি থার্ড পার্সন
সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে। তো আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যে ভার্বটি থাকবে সে এগ্রিমেন্টটা সঠিক করতে হলে আমাদেরকে সেই ফর্মে লিখতে হবে। সো এখানে এই যে টু বি ভার্বটা আছে এটি রং ফর্মে আছে, তাহলে সঠিক ফর্মটি কি হবে? আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্সে আমার টু বি ভার্বটি হবে ইজ। তাহলে হি এর কারণে এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি, সো ইজ হচ্ছে আমার সঠিক ভার্ব। সো আমরা যদি পুরো সেন্টেন্সটি লিখি তাহলে হবে হোয়ার ইজ হি। আর আমাদের হোয়ারটি ঠিক আছে, হোয়ার মূলত একটি লোকেশনকে বোঝায়। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হোয়ার ইজ হি। অনেকে আবার এইভাবে লেখে হোয়ার হি ইজ লিখে অথবা বলে, এটি একটি রং সেন্টেন্স, কারণ এখানে ভার্বটি সাবজেক্টের আগে বসবে, কারণ ইটস এ কোয়েশ্চেন। যখন আমরা কোয়েশ্চেন লিখব ভার্বটি সাবজেক্টের আগে চলে আসবে। সো হোয়ার ইজ হি ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এন্ড হোয়ার হি ইজ এ রং সেন্টেন্স, রং কোয়েশ্চেন সেন্টেন্স। ওকে, সো এতটুকু গেল। এরপরে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই খুব সুন্দর করে আলোচনা অংশগ্রহণ করেছো তোমরা, আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ সেন্টেন্সটি নিয়ে এখন কথা বলবো, আমাদের লাস্ট সেন্টেন্সটি। দেখি তোমরা কতগুলো কারেকশন করতে পারো, এবং তোমরা এই সেন্টেন্সের পরে আমি তোমাদেরকে বলবো কে কয়টা কারেকশন করতে পেরেছো কমেন্টে আমাকে একটু লিখে জানাবে, তাহলে আমি তোমাদেরকে রেসপন্স করব। এবার যে সেন্টেন্সটি সেটি হলো ওকে, দে আর এগ্রি। এবারে সেন্টেন্সটি হলো দে আর এগ্রি। এই সেন্টেন্সে কি ভুল আছে? প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য এরর, ট্রাই টু ফাইন্ড আউট দ্য মিস্টেক ইন দিস সেন্টেন্স। আমরা একটু আলোচনা করব ভার্ব নিয়ে। যেমন আমরা যদি বলি যে তারা যায়, তাহলে আমরা কি দে আর গো লিখব নাকি দে গো লিখব? শিক্ষার্থী বন্ধুরা কোনটি সঠিক? এখানে আমরা যদি লিখি যে আমরা কি এভাবে লিখব দে আর ইট, নাকি আমরা লিখব দে ইট? এখানে কোনটি সঠিক? তোমরা একটু সঠিক উত্তরটি লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই জানি যে ভার্ব এবং সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এই ধরনের ভার্বের কোনো প্রয়োজন নেই, কারণ সাবজেক্ট ভার্বের সাথে সরাসরি এগ্রিমেন্ট করতে পারে যখন বেস ফর্মে থাকে। যেমন আমরা এখানে তারা যায়, আমরা লিখব দে গো, আমাদের এখানে আর লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে যেমন আছে দে আর ইট, এখানে আর লেখার কোনো প্রয়োজন নেই, দে ইট। তারপরে গো অর্থ যাওয়া, ইট অর্থ খাওয়া। একইভাবে এগ্রি অর্থ হলো সহমত হওয়া, সহমত হওয়া। তাহলে গো এবং ইটের মতো এগ্রি একটি ভার্ব। ওকে, যেহেতু এগ্রি একটি ভার্ব, তাহলে মাঝখানে যে আর কথাটি লিখেছি এই আর এর কোনো প্রয়োজন নেই। আসলে এখানে সাবজেক্ট এবং ভার্বের সরাসরি এগ্রিমেন্ট হয়ে যাবে। সো এখানে বাক্যটি হবে দে এগ্রি, তারা একমত হয়। এটি কখনোই দে আর এগ্রি হবে না। সো দে এগ্রি ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আশা করি শিক্ষার্থী বন্ধুরা অনেকে এই কমন মিস্টেকটি করে আমাদের দেশে, যে দে আর এগ্রি বলে ফেলে। নো, দে এগ্রি। এখন আমরা চাইলে এগ্রি শব্দটি যেহেতু একটি ভার্ব, তার নাউন কি হবে? ওকে, তার নাউনটা আমরা একটু লিখে দিই। এগ্রিমেন্ট। ওকে, এগ্রিমেন্ট নাউন হচ্ছে এগ্রিমেন্ট। হ্যাঁ, যদি আমরা নাউন লিখি তাহলে আমরা চাইলে বি ভার্বটি, লিঙ্ক ভার্বটি এখানে লিখতে পারবো। যেমন আমরা যদি লিখি যে নাউন লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো দে আর ইন এগ্রিমেন্ট। এখন আমরা এভাবে লিখতে পারবো। এখন চাইলে আমরা এখানে মাঝখানে একটা ভার্ব দিতে পারবো, দে আর ইন এগ্রিমেন্ট। কিন্তু যদি আমরা শুধু ভার্ব লিখি তাহলে যেমন দে ইট, দে স্লিপ, দে রিড, দে এগ্রি, এভাবে হবে। আমরা কখনো লিখবো না দে আর এগ্রি, বরং আমরা লিখবো দে
এগ্রি, ওকে। আর যদি আমরা এটা নাউন লিখতে চাই এগ্রিমেন্ট, সো দে আর ইন এগ্রিমেন্ট, ওকে, এভাবে আমরা লিখতে পারবো। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেশ কিছু কারেকশন করলাম। আশা করি আজকের আলোচনাতে আমি বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয়ও ফোকাস করেছি এবং এই আলোচনাটি তোমরা একটু লাইভটা একটু লম্বা হলেও আই হ্যাভ এ রিকোয়েস্ট টু অল অফ ইউ, তোমরা সময় করে এই ক্লাসটি আরেকবার দেখবে এবং তোমরা কার কয়টা কারেকশন সঠিক হয়েছে, কারেকশন করতে পেরেছো সঠিকভাবে, কমেন্টে লিখে জানাবে, আমি দেখব কে কয়টা পেরেছো এবং কারেক্টলি সেটা লিখবে, ট্রুলি লিখবে। আর এই লাইভ ক্লাসটা তোমরা যারা করেছো সবাইকে লাইভ ক্লাসটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেল কোচ বদরুল সাবস্ক্রাইব করার জন্য সবাইকে রিকোয়েস্ট রাখছি। সো আজকে এতটুকুই, দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর জয়নিং দিস লাইভ ক্লাস ওয়ান্স অ্যাগেন অ্যান্ড প্লিজ কিপ ইন টাচ এন্ড স্টে ওয়েল, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।